আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর মধ্যাহ্নের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আসন্ন নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়েরকৃত আপিল শুনানি। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা রয়েছেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 70 থেকে 140 নম্বর আপিলের শুনানি চলবে। এর আগে প্রথম দিন 70 জন আপিলের শুনানির মধ্যে প্রার্থিতা ফিরে পান 52 জন, আর আপিলের আবেদন নামঞ্জুর করা হয় 15 জনের। এছাড়া আরও 3 জনের আবেদন অপেক্ষমান রাখা হয়। ধারাবাহিকভাবে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আপিল শুনানি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছে সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নাজমুল, আপিল শুনানির দ্বিতীয় দিন চলছে প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীদের, তো কি অবস্থা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, আজকে দ্বিতীয় দিনের মতো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিলের যে শুনানি, সেই শুনানি চলছে। সকাল থেকে শুনানি শুরু হয়েছে। 10টায় নির্বাচন কমিশনার এই শুনানি করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে 35 জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে এবং এই 35 জনের মধ্যে 5 জনকে নামঞ্জুর করেছে এবং 27 জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া আরো 3 জনকে এখনো অপেক্ষমান রাখা হয়েছে। তাদেরকে হয়তো আগামীকাল বা তারপরে সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে তাদের বিষয়টি নিষ্পত্তি করা হবে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে মোট 71 থেকে 140 পর্যন্ত, অর্থাৎ 70 জনের আবেদন আজকে শুনানি হবে এবং এখন পর্যন্ত ঠিক দুপুর 12টা বাজে, এর মধ্যে প্রায় অর্ধেকটির ইতিমধ্যে শুনানি হয়ে গেছে। 35 জনের শুনানি হয়েছে এবং গতকালকে এই আপিল শুনানি শুরু হয় এবং এই শুনানি চলবে আগামী 18ই জানুয়ারি পর্যন্ত। সকাল থেকেই যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচন কমিশনে আসছেন, এসে তারা তাদের জন্য এই ওয়েটিং রুম রাখা হয়েছে, অপেক্ষা কেন্দ্র রাখা হয়েছে, এখানে তারা অপেক্ষা করছেন এবং তাদের যেই সিরিয়াল, সেই সিরিয়াল আসলে তারা কমিশনের যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টে তারা যাচ্ছেন এবং সেখানে রিটার্নিং কর্মকর্তারাও রয়েছেন। নির্বাচন কমিশন প্রার্থীর কথা শুনছেন, আইনজীবীর কথা শুনছেন, পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কথাও শুনছেন। কথা শোনার পরে তাদের যেই বিষয়টি মনে হয় যে করা দরকার, তারা সেই সিদ্ধান্তই নিচ্ছেন এবং প্রার্থীরা চাইলে, যাদের বিরুদ্ধে নামঞ্জুর করা হয়েছে, তারা চাইলে কিন্তু এই বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হতে পারবেন। আদালতে গিয়েও তাদের প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো আজকে যারাই এসেছেন তাদের অধিকাংশদেরকেই মঞ্জুর করা হয়েছে এবং আরও যে 35 জনেরটা বাকি রয়েছে, সেই 35 জনেরটা বাকি যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে। এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত হবে প্রার্থীদের আপিল শুনানি। এরপর 20 তারিখ পর্যন্ত এই বৈধ প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং পরের যেই 21 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করবে এবং 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। 24-এর আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলার অভিযোগ গঠনের উপর শুনানি চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষী দেবেন 3 আসামি সহ মোট 5 জন। এছাড়াও 2 ট্রাইব্যুনালে আরও 2টি নতুন মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। সকালে পলক সহ এসব মামলায় গ্রেফতার মোট 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছেন সহকর্মী GA মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মাহমুদ, ট্রাইব্যুনালে আজকে যে মামলাগুলো শুনানিধীন রয়েছে, তো সেগুলোর সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন?
ফাহমিদা, আজ ট্রাইব্যুনালে মোট 4টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। ট্রাইব্যুনাল 1-এ 2টি এবং ট্রাইব্যুনাল 2-এও 2টি মামলা। তো ট্রাইব্যুনাল 2-এর একটি মামলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই মামলার সাফাই সাক্ষ্য গ্রহণ চলছে, অর্থাৎ এর আগে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়ে গেছে। এখন আসামি পক্ষ তাদের পক্ষের সাক্ষী এবং আসামিরা নিজেরা কথা বলবেন। মোট 5 জন এই মামলায় সাক্ষ্য দিবেন, আমরা এমন তথ্য পেয়েছি। এবং যেহেতু শুরু হয়েছে, হয়তো আমরা আশা করছি কিছুক্ষণ পরে এই মামলার বিচারিক কী নির্দেশনা আসে সেটি হয়তো জানানো হবে এবং আমরাও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানাতে পারবো। ট্রাইব্যুনাল 1-এ যে 2টি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলার আসামি পলক এবং তাকে কিন্তু হাজির করা হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি আর কিছুক্ষণের মধ্যেই এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে এবং এই মামলায় আসলে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আজ প্রথম দিনের শুনানি হবে। এই মামলার পরবর্তী যে নির্দেশনা সেটিও হয়তো কিছুক্ষণ পর আসবে, আমরা এমনটি ধারণা করছি। সকালে কিন্তু এই 4 মামলার মোট 12 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আপনি জানেন যে খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়েই আসামিদের উপস্থিত করা হয়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। এরপর আরও একটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। আমরা আশা করছি পরবর্তী সংবাদে হয়তো এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাকে জানতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইসলামী ছাত্র শিবির নেতা জামাল উদ্দিন নিহত হয়েছেন। এই সময় গুলিতে আরও একজন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার লেংরাং ইউনিয়নের শাহনগর দিঘির পাড় এলাকায় ঘটনা ঘটে। লেরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি জামালকে গুলি করে হত্যা শেষে পালিয়ে যায়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শীতে দুর্ভোগে আছেন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলার মানুষ। পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। উত্তরের এই জেলায় সকালে 7.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গত 3 দিন ধরে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মেলেনি। কুড়িগ্রামে 53 হেক্টর জমির বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের তীব্রতা কমেনি। পদ্মাপাড়ের এই জনপদে সবচেয়ে বেশি কষ্টে আছে দরিদ্র মানুষ। শীত ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে দিনাজপুরে। মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 6টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল 6টার দিকে উপজেলার কাঁচমালদা এলাকায় একটি বসত বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানান, খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদি খান ফায়ার স্টেশনের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পুরাতন লাইনে লিকেজ সহ প্রচুর পরিমাণে অবৈধ সংযোগের কারণে তীব্র গ্যাস সংকটে ভুগছে তিতাসের প্রায় 28 লাখ আবাসিক গ্রাহক। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালালেও অধরাই থাকছে হাজারো অবৈধ সংযোগ। এতে একদিকে যেমন বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না, অন্যদিকে শুধু শুধু লোকসান গুনছে তিতাস। সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। তিতাস বলছে, সরকারের সংস্থাগুলোর দায়িত্বহীনতার কারণেই গ্যাস চুরি হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন, সরকার তিতাসের মাধ্যমে জনগণকে লুট করছে। গ্যাস সংকট নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীতে তিতাসের দেয়া লাইনের গ্যাসে চুলা জ্বলছে না আবাসিক গ্রাহকদের। তাই বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলা সহ বিকল্প উপায়ে বেছে নিচ্ছেন নগরবাসী। কোনো গ্যাস থাকেই না, একেবারে সবাই সিলিন্ডারে স্টোভে রান্না করি। এতে জীবন ধারণের ব্যয় বাড়ায় বিপাকে পড়েছেন তারা। গ্যাসই থাকে না, 2000 টাকা দিয়ে সিলিন্ডার কিনে আনতে হইতাছে। গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের 2024-25 অর্থ বছরের হিসেব বলছে 448.21 কিলোমিটার পরিত্যক্ত বা অব্যবহৃত গ্যাস লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করছে তারা। এছাড়া অবৈধ লাইনে চুরি মিলিয়ে মোট 634.17 মিলিয়ন ঘনমিটার গ্যাস সিস্টেম লস ও চুরি হয়েছে। তিতাস বলছে, সরকারের সংস্থাসমূহের দায়িত্বহীনতাই গ্যাস চুরির জন্য দায়ী। গ্যাস চুরির ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের নমনীয়তারও অভিযোগ তোলে প্রতিষ্ঠানটি। রাতের আধারে যারা পাইপলাইন করতেছে, রোড কাটিং পারমিশন কে দিচ্ছে?
সিটি কর্পোরেশনকে ওখানে যায় বলতেছে কে রোড কাটছো বলে, অথচ আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাবো আমার 2 জায়গায় লিকেজ আছে, আমি লাইন কাটতে যাবো, আধা ঘন্টার ভিতরে সিটি কর্পোরেশন লোক আসে বলে যে এখানে লাইন কাটতে নাকি। সরকারের সব সংস্থা যদি তাদের দায়িত্ব পালন ঠিক মতো না করে, ওই তিতাস একটা কোম্পানি, তার তো লোকবলের বিষয় আছে। ম্যাজিস্ট্রেট মহোদয়রাও কি সব জায়গায় কি পুরোপুরি গ্যাস আইন কাভার মানে ইয়ে করছেন? ওনারা কি 2 বছরের শাস্তি দিচ্ছেন অবৈধ গ্যাস ব্যবহারের জন্য? আজ পর্যন্ত পেয়েছেন? তবে 2015 সালে প্রিপেড মিটার স্থাপনের আদেশ হলেও তা বাস্তবায়ন না করে তিতাস জনগণকে লুণ্ঠন করছে বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের। প্রিপেড মিটার 2015 সালে আদেশ হয়ে আছে, প্রিপেড মিটার তিতাস লাগায়নি। এটা তিতাসের দোষ, অর্থাৎ সরকারের দোষ। না লাগিয়ে এই ধরনের লুণ্ঠন অব্যাহত রেখেছে, জনগণের ভোক্তাদের ঠকানো অব্যাহত রেখেছে। যখন এই কাজটা সরকার করে তখন আর আইনি প্রতিকারের রাস্তা থাকে না, তখন আইন বোবা হয়ে যায়, আইন অচল হয়ে যায়। তখনই 5ই আগস্ট এর দরকার হয় এবং 5ই আগস্ট হয়। শিল্প কারখানা খাতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকার গুরুত্ব দেয়, আবাসিক খাতে শীঘ্রই সুবাতাস আসছে না। জ্বালানি চাহিদা মেটাতে নগরবাসীকে খুঁজতে হবে বিকল্প উপায়। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। খেলার খবর। একদিনে বিরতি শেষে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে BPL। দিনের প্রথম ম্যাচে দেখা যাবে উত্তরবঙ্গ ডার্বি, যেখানে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে টেবিলে 2-এ থাকা রংপুর রাইডার্স। গত ম্যাচে চট্টগ্রামের কাছে 2 উইকেটে হারা রাজশাহীর লক্ষ্য এই ম্যাচ দিয়ে আবারও জয়ে ফেরা। অন্যদিকে আগের ম্যাচে টেবিলে তলানিতে থাকা নোয়াখালীর কাছে হারা রংপুরের লক্ষ্য এই ম্যাচে জিতে টেবিলের শীর্ষে যাওয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1টায়। এদিকে দিনের আরেক ম্যাচে নোয়াখালী মুখোমুখি হবে ঢাকা। এবারের আসরে খুব ভালো একটা অবস্থানে নেই ঢাকা। 5 ম্যাচে মাত্র 2 জয়, টেবিলের 5-এ রয়েছে দলটি। অন্যদিকে সব শেষ ম্যাচে রংপুরকে হারিয়ে প্রথম জয় তুলে নেওয়া নোয়াখালীর লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।